প্রিয় দর্শক, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ, মানুষের ঘরে ফেরবার যে তাড়া, সেই তাড়াটি শুরু হয়েছে। সুখকর সংবাদ হলো যে আজকের পত্রপত্রিকার শিরোনাম, নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরছে, এটি বড়ই আনন্দের সংবাদ। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় মানুষ, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। বলছিলাম যে প্রতি বছরই একটা উপসর্গ দেখা দেয়, যেটা সমস্যা আর কি, যে বাড়ি ফেরা মানুষ নিয়ে নানা ধরনের অশান্তি দেখা দেয়, নানা কথা হয়, দীর্ঘ যানজট। কিন্তু আজকের পত্রপত্রের কিছুটা বোঝা গেল যে বোধ করি যে আগের থেকে মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে, একটু বোধহয় নির্বিঘ্ন। দেখি শিরোনাম কি বলে পত্রিকার। দৈনিক প্রথম আলো, মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার যুদ্ধের কারণে অনিশ্চয়তা, অবিরাম বোমাবর্ষণের মধ্যে তেহরানে আতঙ্কের জীবন, মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 ক্রু নিহত। কালের কণ্ঠের শিরোনাম, যুদ্ধে অর্থনীতিতে নতুন ঝুঁকি, তেহরানে সমাবেশে বিস্ফোরণ, মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচার, শয্যাপাশে প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তর, পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে, সম্পদ উদ্ধার ও টাকা ফেরাতে উদ্যোগ, বিরোধী দলের প্লাকার্ড ও স্লোগান নিয়ে উষ্মা, সংসদের প্রথম অধিবেশন। দৈনিক সমকাল, জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা, তেহরানে লাখো মানুষের সমাবেশ, পাশে বোমা হামলা। দৈনিক ইত্তেফাক, নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত 35 এমপি প্রার্থীর মামলা। বাংলাদেশ প্রতিদিন, পাঠ্য বইয়ে লোপাট 659 কোটি টাকা। মানবজমিনের শিরোনাম, ইরানি ড্রোন বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ, বাংলাদেশের উৎপাদন খাত নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। খবরের কাগজ, বড় হচ্ছে মন্ত্রিসভা, যুক্ত হতে পারে নতুন মুখ। আমাদের সময়, নির্বিচারে মানুষ মারছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আমার দেশ, ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, 6 ক্রু নিহত। কালবেলা শিরোনাম, অধ্যক্ষ হাতে সংসদের সাউন্ড মাইকে ফুটে উঠল লজ্জা। যায় দিনের শিরোনাম, ইসরায়েলি হামলায় রক্তাক্ত কুদস দিবস। সময়ের আলো, অ্যালগরিদমে চলছে যুদ্ধ মেশিন। দৈনিক সংগ্রাম, সংসদের প্রথম দিনেই সবার দৃষ্টি কাড়ল বিরোধী দল, ঈদের আগে দুর্ভোগ এড়াতে আগেভাগেই বাড়ি ফেরা শুরু। সকালের সময়, প্রধানমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন আজ। ইনকিলাব, অসম্মানজনক তদন্ত, অযৌক্তিক, বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নামছে যুক্তরাষ্ট্র। রূপালী বাংলাদেশ, অগ্নি পরীক্ষায় সরকার, বরকনের বাড়িতে বিষাদের ছায়া। আলোকিত বাংলাদেশ, হামলায় অকেজো হয়ে পিছু হটল মার্কিন রণতরী। মানে মার্কিন রণতরী পিছু হটলো, এটা একটা অন্য রকমের খবর আমাদের জন্য। না, যেটা বলছিলাম আপনাকে, যে ঈদ যাত্রা নিয়ে প্রতিবারই আমরা সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, এ তো হয়, কিন্তু এইবার একটা সংকট যেটা আলোচনা হচ্ছে, যে জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি হতে পারে এবং ভোগান্তি বাড়তে পারে। সড়ক পরিবহন মন্ত্রী যেটা বলেছেন, যে 15 মাস থেকে জ্বালানি তেল নির্বিঘ্ন হবে, যে যতটুকু নিতে চায় সে নিতে পারবে। এটা একটা প্যানিক তৈরি হয়েছে তো ইতিমধ্যে। ঢাকা শহরেই তো স্বাভাবিক অবস্থা নাই, পাম্পে তো ঠিক মতো দিচ্ছে না, অনেক পাম্প বন্ধ হয়ে আছে। সুতরাং এইটা ঠিক মতো ম্যানেজমেন্টটা করতে হবে আর কি। তেলের সাপ্লাই যেরকম আসছে, ভারত থেকে ডিজেল আসছে, আরও বিশ্বব্যাপীও আশা করা যায় যে একটা পরিস্থিতি অনুকূল হবে। এর মধ্যে অনেকখানি ক্ষতি হয়ে গেছে। তো আমেরিকায়ও যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে, বিশ্বব্যাপী হচ্ছে জাতিসংঘে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে রাশিয়া এবং চীন কঠিন অবস্থান নিয়েছে। আমরা আশা করব যত তাড়াতাড়ি অবসান হয় ততই আমাদের জন্য মঙ্গল, কারণ আমাদের বিপুল জনশক্তি কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কর্মরত, তাদের জীবন যেরকম বিপন্ন হয়েছে, আমাদের রেমিটেন্স মারা গেছে এর মধ্যে বেশ কয়েকজন। সেটাও খুবই উদ্বেগের বিষয়। আমরা চাইব যে মানে যত দ্রুত এটার অবসান হয় এবং বিশ্ব বিবেক যেন মাথা চাড়া দিয়ে ওঠে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলেই কিন্তু এই উন্মত্ততার অবসান হতে পারে। জাতীয় সংসদের অধিবেশনের দিকে মানুষের সেই প্রত্যাশার জায়গা, কেমন হচ্ছে, কেমন হবে। কিন্তু প্রথম অধিবেশনেই যে দৃশ্যটা আমরা লক্ষ্য করলাম, সংসদের প্রথম অধিবেশন, বিরোধী দলের প্লাকার্ড ও স্লোগান নিয়ে উষ্মা। শুরুতেই এমন রীতি থাকলেও প্রথম দিনে ওয়াকআউট ঠিক হয়নি, মাননীয় স্পিকার বলেছেন। আরও একটা ব্যাপার যেটা যায়, যে জাতীয় সঙ্গীত আমার প্রাণের স্পন্দন,
সেই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হলো তখনও আমরা অনেকে উঠে দাঁড়ালাম না। মানে ব্যাপারটা এই বিষয়গুলো কি বার্তা দেয়? এটা খুবই অশোভন এবং দায়িত্বহীনতার পরিচয় অবশ্যই। এটা আমরা আশা করি না। আমরা একটা শক্তিশালী বিরোধী দল চাই, কিন্তু সেটা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করা হয়, সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে রাজনীতি, যে গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা জনপ্রত্যাশা, সেইটার প্রতিফলনটা আমরা দেখি নাই। সেটাই দুঃখজনক। আমরা চাইবো যে তারা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দায়িত্বটা পালন করে এবং সত্যিকারের সম্মান এবং আস্থা যেন জনগণের তারা অর্জন করতে পারে। এমন কোনো আচরণ করা ঠিক হবে না যেগুলি আমাদের শিষ্টাচার পরিপন্থী, আমাদের কনভেনশনের বিরুদ্ধে, আমাদের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে। সেগুলি কিন্তু গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। দেশকে তো স্বীকার করতে হবে, দেশের অস্তিত্বকে স্বীকার করতে হবে, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সঙ্গীত সব কিছুর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই ব্যাপারে তো কোনো আপোষ করা যাবে না। আমি জানি না আমাদের অভিভাবকরা যারা রাষ্ট্র চালান, বিশেষ করে রাজনৈতিক দলের, তারা সাধারণ মানুষের পালসটা বোঝেন কিনা। আমি একটি চায়ের দোকানে গতকাল বসে শুনছিলাম মানুষের, তারা যে কথাটা বলবার চেষ্টা করেছে যে অনেক সংগ্রামের পর একটা পরিবর্তন এসছে, আমরা ঝগড়া করব, প্রতিবাদ করব, আলোচনা করব, সেটা যেন উদ্বেগজনক এবং সেটা যেন বিপর্যয়ের পর্যায়ে না দাঁড়ায়। সেই আলোচনা কিন্তু সাধারণ মানুষ করে। অবশ্যই মানুষ অনেক সচেতন, সেটা কিন্তু আমরা নির্বাচনেও দেখেছি। তারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং তারা যে আস্থাটা রেখেছে জনপ্রতিনিধিদের উপরে, তারা যদি সেটা সম্মানটা না রাখেন তাহলে ভবিষ্যতে তারাই বিপর্যয়ের মধ্যে পড়বেন। কারণ এখন তো আর সেইভাবে ভোট হবে না আশা করা যায়, যে রাতের ভোট, দিনে ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট। এখন তো জবাবদিহিতার মধ্যে একটা সংস্কৃতি গড়ে উঠছে, তো সেরকম তো সেই প্রতিরোধের মধ্যে হবে। এবং এলাকায় গেল, এলাকায় কিন্তু এখন আমরা দেখছি এমপিরা প্রত্যেক সপ্তাহে যাচ্ছে, যেটা আগে কোনো খোঁজ খবর থাকতো না। পাশ করে এসে ঢাকায়, তথাকথিত পাশ করে এসে ঢাকায় বসে থাকতো। সেখানে সম্পদ পাচার, সম্পত্তি কিভাবে নেওয়া যায়, শুল্কমুক্ত গাড়ি, প্লট, অমুক তমুক, দুর্নীতি, স্বজনপ্রীতি, সম্পদের লুণ্ঠন, এগুলির আমরা প্র্যাকটিস দেখেছি। সেইগুলির থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এই দুর্বৃত্তায়ন থেকে আমরা মুক্তি চাই আসলে। কিন্তু সেটা আমার বিশ্বাস যে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু আমরা আবার আশা করছি যে খুব এক সপ্তাহে, এক মাসেই হয়ে যাবে, এটাও ঠিক না, একটু সময় লাগবে। তো এর মধ্যে কিছুটা তো আমরা দেখেছি যে তারা বলেছে যে সরকারি দল, বিরোধী দল, যে শুল্কমুক্ত গাড়ি নেবে না, তারপরে তারা প্লট নেবে না, সরকারি প্লট নেবে না, তারপরে নানানভাবে তারা কিন্তু ট্রাফিক রুলসও মেনে চলছে। অনেক প্রধানমন্ত্রী প্রোটোকল সেইভাবে কমিয়ে দিয়েছেন এবং যানজটের কারণে কিন্তু উনি ফ্ল্যাগও ব্যবহার করছেন না। তো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এবং একটা 180 দিনের একটা কর্মসূচি দেওয়া হয়েছে এবং মন্ত্রীদেরকে উনি সতর্ক করেছেন চলনে বলনে, আচারে আচরণে যেন সতর্ক থাকে। সেটাও কিন্তু একটা ভালো লক্ষণ, এগুলি আমরা অতীতে দেখি নাই। তো আমরা আশা করব মন্ত্রীরাও দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং জনগণের কাছাকাছি থাকবেন, দেয়ালের ভাষা তারা পড়তে শিখবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একটা বিপদের দিকে ঠেলে দেয়, সেটা থেকে যেন তারা নিজেদেরকে রক্ষা করতে পারেন, সেই ব্যাপারে প্রতি পদে পদে তাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সংযমের পরিচয় দিতে হবে। এখন সিয়াম সাধনার মাস চলছে, এটা সারা বছরই যেন থাকে আমাদের মধ্যে, আমরা যেন সংযমের পরিচয় দিই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, দেয়ালের ভাষা যেন আমরা পড়তে শিখি। অবশ্যই পড়তে, দেয়ালের ভাষা কিন্তু এখনো আছে, দেয়াল অবশ্যই থাকবে, সবসময় থাকবে। কিন্তু একটা বিষয়কে আপনার সাথে একটু আলোচনা করা দরকার, যেটা হয় যে আমরা একটা পারিবারিক সংস্কৃতির মধ্যে থাকি, বড়দের রেসপেক্ট করা, ছোটদের আবার স্নেহ করা, একটা পারিবারিক সংস্কৃতি আছে আমাদের, সেটা রাজনীতি থেকে শুরু সব জায়গাতেই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কিছু কিছু বক্তব্য, কিছু কিছু শিষ্টাচারের যে লক্ষণ দেখছি, সেটা আসলে কি বার্তা দেয় জানি না। মির্জা আব্বাস সাহেব অসুস্থ এখন হাসপাতালে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে দেখতেও গেছেন, কিন্তু তাকে ঘিরে যে প্রসঙ্গটি আমি তুললাম, নানা ধরনের কথাবার্তা বেরোয়। তো এই পারিবারিক শিষ্টাচারটা কি আমরা হারিয়ে ফেলবো? সেটা তো দুঃখজনক। এমনও হচ্ছে যে তাকে, তার মৃত্যু কামনা করা হয়েছে, এরকমও আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে। খুবই দুঃখজনক, মর্মান্তিক। এই অপসংস্কৃতির থেকে আমরা মুক্তি চাই, সোজা কথা। এই প্রতিহিংসা রাজনীতি থেকে আমরা মুক্তি চাই, জিঘাংসা থেকে মুক্তি চাই। একটা যেন পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পারি, একটা শালীনতার মধ্যে, শিষ্টাচারের মধ্যে। আমরা অনেক দিন এই চর্চাটা থেকে নিজেদেরকে বিযুক্ত থাকতে হয়েছে পরিস্থিতির কারণে, কিন্তু এখন একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের একটা সুযোগ হয়েছে। আমরা যেন নিজেরা প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে যদি সেই দায়িত্বশীলতার পরিচয়টা দিই, সংযম, দেশপ্রেম, সততা, স্বচ্ছতার পরিচয় দিই, তাহলেই আমরা আশার আলো দেখতে পারি। মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, 6 ক্রু নিহত, তেহরানের সমাবেশে বিস্ফোরণ। একটু আগে আমরা আলোচনা করছিলাম,
কিন্তু এইটা কি এরপরেও কি পৃথিবীব্যাপী এই যে সোচ্চার হওয়া বা যুদ্ধ বন্ধ করা, যুদ্ধ নয় শান্তি চাই, এটা আমরা বলি, কিন্তু এই শান্তিটা কবে? শান্তিটা একটু বিলম্বিত হচ্ছে, কিন্তু অতি অবশ্যই আসবে। আমরা দেখেছি যে এর আগে যে ইসরায়েলের যে বর্বরতা এবং পাশবিকতা, সেটার বিরুদ্ধে বিশ্ব তারুণ্য কিন্তু রুখে দাঁড়িয়েছিল। আপনি জানেন যে স্টারবাকসকে কিন্তু তারা বর্জন করেছিল, সেটার বিশ্বব্যাপী একটা তরঙ্গ তুলেছিল। তো এখন তরুণরাই শক্তি, এবং আমেরিকায়ও ট্রাম্পের উন্মত্ততার বিরুদ্ধে প্রতিবাদ ঘনীভূত হচ্ছে, সোচ্চার হচ্ছে সবাই। তো আবার তাদের, আমি এটাও বুঝি না তারা এরকম উন্মত্ত প্রেসিডেন্টকে নির্বাচিত করলোই বা কেন, প্রথমবার দেখেও দ্বিতীয়বার। তো এইভাবে তো একটা বিশ্ব ব্যবস্থা যে তছনছ করে দেয়, তাকে তো বরদাস্ত করা চলে না। তাকেও তো ইমপিচমেন্টের মধ্যে আনা উচিত বলে আমি মনে করি, কারণ তারা সমস্ত পৃথিবীর শান্তি মানে স্থিতি নষ্ট করে দিচ্ছে, এবং একটা অনিশ্চয়তার মধ্যে, এবং হানাহানি, রক্তপাত, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। যারা যুদ্ধ করে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, শত্রুপক্ষ পর্যদস্ত হয়, বিপর্যস্ত হয়, দুই পক্ষেরই ক্ষতি হয়, কিন্তু আলটিমেটলি মানব সভ্যতাই কিন্তু বিপন্ন হয় এটাতে, সবারই ক্ষতি হয়ে যায়, এটাতে অপূরণীয় ক্ষতি হয়ে যায়। এই যে একটা পরিবারের বিপর্যয় আমরা গতকাল দেখলাম, সকালে বিয়ের প্রস্তুতি, বিকেলে একেবারে মারা গেল 9-10 জন মানুষ, পুরো গ্রাম জুড়ে এখন হাহাকার, পুরো দেশ জুড়ে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এইটা যে ঈদযাত্রার কথা বলছিলাম, সড়ক দুর্ঘটনার থেকে আমাদের বেপরোয়া যে মানে যে চালকদের, সেটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা দরকার। সড়ক পথের ত্রুটি, তারপরে ব্যবস্থাপনা, সব দিকেই কিন্তু নজর দেওয়া দরকার, যাতে দুর্ঘটনা মিনিমাম পর্যায়ে নামিয়ে আনা যায়। এই শতাব্দী হবে সড়ক দুর্ঘটনার শতাব্দী এবং পানি সংকটের শতাব্দী বলা হয় আর কি। তো আসলে সেরকমই দেখা যাচ্ছে, কিন্তু পানি নিয়ে কিন্তু আমরা নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের দেশে পানি নিয়ে অনেক পানি কিনে খাই, আমরা কিনে খাই, তারপর সেটার পানিবাহিত রোগ বহু আছে, সেগুলির ব্যাপারে আমরা সচেতন না, এবং মশার যে উৎপাত যেটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। তো সেটা আজকে থেকে শুরু হওয়ার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেটা যদি মশার উৎসটাকে নির্মূল করা যায়, তাহলে আমরা অনেকখানি হয়তো রেহাই পেতে পারি। কারণ মশা রেজিস্ট্যান্ট হয়ে গেছে অনেক ওষুধে, তারপর সেগুলি নিয়ে অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে বিদেশ থেকে মশার ওষুধ কেনার ব্যাপারে। সব ক্ষেত্রেই একটা স্বচ্ছতা, সততা এবং দেশপ্রেমের পরিচয় লাগবে, তাহলেই কিন্তু এটা ম্যানেজমেন্টটা করা সম্ভব। যে পরিবর্তনটা এলো সেখানে তো সেই প্রত্যাশাটাই মানুষের, যে সে সততা, জবাবদিহিতা, এটা খুব জরুরি দরকার। এই যে ঈদের আগে সবজির ট্রাকে প্রথম আলোর পত্রিকার 2 জন মানে প্রতিবেদক ঢাকায় এসেছেন, এবং তারা যে খবরটা দিয়েছেন যে কৃষকের 56 টাকা কেজির যে পটল খুচরায় ঢাকায় আস্তে আস্তে 100 টাকা হয়ে যায়। ঘাটে ঘাটে চাঁদাবাজি শিকার, এবং এখানে বলা হচ্ছে যে হাত বদল ও চাঁদায় বাড়ে সবজির দাম। ঠিক, এখন তো এটা তো আগের চিত্র, এখনো কি এই চিত্র থাকবে? না, এটা তো পরিবর্তন করা দরকার। এটা কিন্তু কঠিন না, যদি ইচ্ছা থাকে আপনার, তাহলে আপনি এটা অবশ্যই পরিবর্তন করতে পারেন, তাই না? অনেক আমরা দেখেছি কৃষকের বাজার, দেখেছি ট্রেন একটা কৃষকের, সব কিছুই ব্যর্থ হয়েছে। সেগুলি ব্যর্থ হয়েছে কেন? সদিচ্ছার অভাবে, সততার অভাবে, দৃঢ়তার অভাবে। আমরা সেরকম প্রশাসন চাই, সুশাসন চাই, যেখানে এগুলি থাকবে না, এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না, কৃষক তার উৎপাদিত ফসলের মূল্যটা পাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি আলু টমেটো রাস্তায় ফেলে দিয়ে তারা প্রতিবাদ করে, তো তাদের খরচটাও উঠে আসে না। তো আমরা কৃষক বান্ধব তো নই আসলে। তো আমাদের সেই অ্যাটিটিউডে পরিবর্তন আনতে হবে, আমাদের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। সব কিছুর মধ্যে যদি আমরা সেরকম ইতিবাচক একটা কিছু আনতে পারি, তাহলে একটা প্রত্যাশার পূরণ হতে পারে জনসাধারণ। একেবারে শেষের দিকে যাই, আগের দিনের খেলায় বাংলাদেশ যেভাবে উচ্চ, পরের দিনে গতকালের খেলায় সেভাবেই নেমে গেল। ক্রিকেট কি এমনই খেলা? এটা ধারাবাহিকতাটা আমাদের নাই আসলে, মানে সেটা আমরা চাইবো যে নেতৃত্বে পরিবর্তন আসবে, এবং আমাদের খেলোয়াড়রাও কিন্তু সেরকম একটা কনসিস্টেন্সি যেন তাদের মধ্যে থাকে, সেটাই আমরা চাইবো। আমাদের মধ্যে প্রতিভা আছে, আমাদের মধ্যে সাধনা আছে, সেটার আরও দৃঢ়তা লাগবে, আরও নিবিড় একটা অনুশীলন লাগবে। সব মিলিয়ে একটা যদি একটা মানে অনুকূল একটা পরিস্থিতি আমরা দিতে পারি তাদেরকে, তাহলে অবশ্যই আমাদের সামনে ভালো কিছু অপেক্ষমান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ক্রিকেটের কথা বললাম, আপনারা আগের দিনের খেলায় পাকিস্তানের সাথে বাংলাদেশের যে লড়াইটা ছিল সেটা ছিল অন্যরকম, আবার গতকালকার খেলায় আর এক রকম। ক্রিকেট কি এমনই অনিশ্চয়তার খেলা, নাকি আমরা একটু জানি না? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।